আচ্ছা, প্রত্যেকটা জিনিসের না একটা গোপন ভাষা আছে। একটা ভাষা যা আমাদের বলে দেয় যে চাপের মুখে পড়লে সে কি করবে। আর এই ভাষাটারই নাম হলো স্ট্রেস আর স্ট্রেইন। চলুন আজকে এই মজার বিষয়টাই একটু কাছ থেকে দেখা যাক। কখনো কি ভেবে দেখেছেন একটা পেপার ক্লিপকে আমরা কেমন সুন্দর বাঁকাতে পারি, কিন্তু একটা পেন্সিলের ওপর একটু চাপ দিলেই ওটা মট করে ভেঙে যায়? কেন? এই কেনর উত্তরটাই কিন্তু লুকিয়ে আছে কোনো জিনিসটা কিভাবে চাপ বা ফোর্সকে সামলায় তার ওপর। আর ঠিক এটাই আমরা আজ বোঝার চেষ্টা করব। দেখুন, যখনই কোনো জিনিসের উপর বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা হয়, ওটা কিন্তু এমনি এমনি বসে থাকে না। ওর ভেতরে যে অণুপরমাণুগুলো আছে তারা রীতিমতো একটা লড়াই শুরু করে দেয়। তারা বাইরের ওই বলটাকে ঠেকানোর জন্য ভেতর থেকে একটা পাল্টা বল তৈরি করে। এই যে ছবিটা দেখছেন, এখানে কিন্তু ঠিক সেটাই দেখানো হচ্ছে। বাইরের শক্তির বিরুদ্ধে ভেতর থেকে একটা প্রতিরোধ তৈরি হচ্ছে। তো ফিজিক্সের ভাষায় বস্তুর ভেতরের এই যে প্রতিরোধ করার ক্ষমতা, এই যে ফাইট ব্যাক, একেই আমরা বলি স্ট্রেস বা পীড়ন। আর একটু সহজ করে বললে এটা হলো জিনিসটার ভেতরের একটা জেদ যা তাকে সহজে নিজের আকার বদলাতে দেয় না। আর এটাকে প্রকাশ করা হয় গ্রিক অক্ষর সিগমা দিয়ে। তাহলে ওই যে বাইরের বলটা কাজ করছিল, তার ফলে কি হলো দেখুন, বস্তুটার আকার কিন্তু আর আগের মতো নেই, ওটা একটু বেঁকে গেছে, তাই না? এই যে আকারটা বদলে গেল, এই পরিবর্তনটাই হলো ওই ভেতরের স্ট্রেসের একটা দৃশ্যমান ফল। এখন প্রশ্ন আসতেই পারে, এই যে আকারটা বদলে গেল, এটাকে আমরা কি বলবো? ওয়েল, ফিজিক্সের এরও একটা নাম আছে, আর সেটা হলো স্ট্রেন বা বিকৃতি। মানে সোজা কথায়, স্ট্রেস যদি হয় কারণ, তাহলে স্ট্রেন হলো তার ফল। এটা আমাদের মেপে বলে দেয় যে একটা জিনিস তার আসল আকারের থেকে ঠিক কতটা বদলেছে, আর একে আমরা অ্যাপসিলন চিহ্ন দিয়ে দেখাই। ওকে, তাহলে আমরা বুঝলাম যে স্ট্রেস দিলে স্ট্রেইন হয়, কিন্তু এদের মধ্যে সম্পর্কটা ঠিক কেমন? মানে আমি চাপ বাড়ালে বিকৃতিটা ঠিক কিভাবে বাড়বে? ছোটখাটো পরিবর্তনের ক্ষেত্রে এই সম্পর্কটা কিন্তু বেশ সহজ। আর এই সহজ সম্পর্কটাকেই একটা সূত্র দিয়ে বাঁধা হয়েছে, যার নাম হুকের সূত্র। চলুন সেটাই এখন দেখি। এই গ্রাফটা একটু দেখুন। খেয়াল করে দেখবেন যে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত স্ট্রেস আর স্ট্রেইনের সম্পর্কটা একদম সোজা একটা লাইন। মানে কি? মানে হলো, চাপ যদি দ্বিগুণ করা হয়, বিকৃতিও ঠিক দ্বিগুণ হবে। সবকিছু একদম প্রিডিক্টেবল, ঠিক যেন একটা রাবার ব্যান্ড বা স্প্রিং টানার মতো। এটাই হচ্ছে হুকের সূত্রের মূল কথা। তবে এখানে সবচেয়ে জরুরি শব্দটা হলো স্থিতিস্থাপক সীমার মধ্যে। এর মানেটা কি? এর মানে হলো, যতক্ষণ চাপটা একটা নির্দিষ্ট লেভেলের নিচে থাকবে, ততক্ষণই ওই বস্তুটা রাবার ব্যান্ডের মতো ব্যবহার করবে। মানে চাপটা যেই সরিয়ে নেওয়া হবে, ওটার সাথে সাথে আগের আকারে ফিরে আসবে। কোনো পার্মানেন্ট ড্যামেজ হবে না। কিন্তু যদি আমরা ওই সীমাটা পার করে ফেলি, যদি আরও বেশি চাপ দেয়া হয়, তখন কি হবে? এখানেই আসল গল্পটা শুরু হয়। আর সেই পুরো গল্পটা আমাদের বলে দেয় স্ট্রেস স্ট্রেইন কার্ভ। এটা বলতে পারেন একটা বস্তুর জন্ম থেকে ভেঙে যাওয়া পর্যন্ত ওর পুরো জীবন কাহিনী। চলুন তাহলে এই কার্ভটাকে ধরে যাত্রা শুরু করা যাক। আমাদের প্রথম স্টেশন হচ্ছে ইলাস্টিক লিমিট বা স্থিতিস্থাপক সীমা। এটা হলো বলতে পারেন সেই লাস্ট সেফ পয়েন্ট। এই সীমানার মধ্যে থেকে চাপ সরিয়ে নিলে জিনিসটা কোনো ক্ষতি ছাড়াই আবার আগের মতো হয়ে যাবে। কিন্তু এর পরেই আমরা পৌঁছে যাই এমন একটা পয়েন্টে যেখান থেকে আর ফেরা যায় না। এটাকে বলা হয় ইল্ড পয়েন্ট। এই পয়েন্টটা পার করে ফেলার মানেই হলো বস্তুর ভেতরে পার্মানেন্ট বা স্থায়ী পরিবর্তন শুরু হয়ে গেছে। ব্যাস, খেলা ঘুরে গেল। ব্যাপারটা বুঝতে হলে আবার ওই পেপার ক্লিপটার কথা ভাবুন। অল্প পাকালে ছেড়ে দিলে ওটা সোজা হয়ে যায়, কিন্তু যদি একটু বেশি জোরে বাঁকিয়ে ফেলেন, ওটা কিন্তু আর আগের মতো সোজা হয় না, তাই না? ঠিক এই ঘটনাটাই ঘটে ইল্ড পয়েন্ট পার হলে। আর বিজ্ঞানের ভাষায় এই যে স্থায়ীভাবে বেঁকে যাওয়া, একেই বলে প্লাস্টিক ডিফর্মেশন। ইল্ড পয়েন্ট পার হওয়ার পরেও কিন্তু বস্তুটা আরও কিছুক্ষণ লড়াই চালিয়ে যায়। কিন্তু সব লড়াইয়েরই তো একটা শেষ থাকে, তাই না? একটা সময় ওটা তার সর্বোচ্চ শক্তি দিয়ে ফেলে। আর তারপরেই আসে সেই ফাইনাল মোমেন্ট, ব্রেকিং পয়েন্ট বা ভাঙন বিন্দু। আর ঠিক এই পয়েন্টেই সব শেষ। জিনিসটা ভেঙে দুই টুকরো হয়ে যায়। পেন্সিলটা মট করে ভেঙে যায়, দড়িটা পট করে ছিঁড়ে যায়। মানে ওর ভেতরের গঠনটা আর চাপটা নিতে পারে না। এখন সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা কি জানেন?
এই যে স্ট্রেস স্ট্রেইন কার্ভ, এটা কিন্তু সব জিনিসের জন্য একই রকম দেখতে হয় না। এই কার্ভটা আসলে প্রত্যেকটা বস্তুর নিজস্ব চরিত্র বা পার্সোনালিটি তুলে ধরে। চলুন দেখি তো কার পার্সোনালিটি কেমন। মূলত দুই ধরনের পার্সোনালিটি দেখা যায়। একদিকে আছে নমনীয় বা ডাকটাইল জিনিস, যেমন ধরুন তামা বা লোহা। এরা ভেঙে যাওয়ার আগে অনেকটা লম্বা হয় বা বেঁকে যায়, মানে একটা ওয়ার্নিং দেয় যে আমি কিন্তু ভেঙে যাচ্ছি। আর অন্যদিকে আছে ভঙ্গুর বা ব্রিটেল পদার্থ, যেমন কাঁচ বা সিরামিক। এরা কোনো ওয়ার্নিং ছাড়াই হঠাৎ করে ভেঙে যায়। এই যে দুটো কার্ভ পাশাপাশি দেখছেন, এটা ওদের চরিত্রের পার্থক্যটা একদম পরিষ্কার করে দিচ্ছে। বাম দিকের নমনীয় পদার্থের কার্ভটা দেখুন, ইল্ড পয়েন্টের পর একটা লম্বা এলাকা আছে, মানে ওটা ভাঙার আগে অনেকখানি প্রসারিত হয়। আর ডান দিকে ভঙ্গুর পদার্থের কার্ভটা দেখুন, ইলাস্টিক লিমিট পার হওয়ার প্রায় সাথে সাথেই শেষ, কোনো ওয়ার্নিংয়ের সুযোগই নেই। তবে এর বাইরেও আরেকটা স্পেশাল ক্যারেক্টার আছে, ইলাস্টোমার। এর সেরা উদাহরণ হলো রাবার। এর কার্ভটা একবার দেখুন, এখানে কোনো প্লাস্টিক অঞ্চল প্রায় নেই বললেই চলে, পুরোটাই ইলাস্টিক বা স্থিতিস্থাপক। রাবারের মতো জিনিসগুলোকে অনেক অনেক দূর পর্যন্ত টানা যায়, কিন্তু ছেড়ে দিলেই প্রায় সাথে সাথে আগের জায়গায় ফিরে আসে। এদের স্থায়ী কোনো পরিবর্তন হয়ই না। তাহলে এই সব কিছু জানার পর এবার একটু বাস্তব পৃথিবীর কথা ভাবা যাক। ধরুন একটা বড় বিল্ডিং বানাতে হবে, সেখানে কোন জিনিসটা ব্যবহার করা উচিত? নিশ্চয়ই এমন একটা নমনীয় পদার্থ যেটা ভেঙে পড়ার আগে বেঁকে গিয়ে আমাদের একটা ওয়ার্নিং দেবে, তাই না? আবার একটা গাড়ির বাম্পারের জন্য এমন কিছু লাগবে যা ধাক্কার শক্তিটা শুষে নিতে পারে। আর পাহাড়ে চড়ার দড়ির জন্য হয়তো এমন একটা ইলাস্টোমার যা হঠাৎ করে পড়ার ধাক্কাটা সামলে নিতে পারবে। আসলে কোন কাজের জন্য কোন জিনিসটা ঠিক হবে সেটা বোঝার জন্যই তার চরিত্রটা জানা দরকার। আর এই চরিত্র বোঝার মূল চাবিকাঠিটাই হল স্ট্রেস এবং স্ট্রেন।